আজকে আলোচনা করব সেলিবিনাসের যে সকল বড় বৈশিষ্ট্য যেগুলো ভিত্তি হিসেবে ধরি এবং যে বৈশিষ্ট্যগুলো প্রাণীর ইন্টারনাল বৈশিষ্ট্য, দেহের ভিতরেকার বৈশিষ্ট্য, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় বেসিস অফ ক্লাসিফিকেশন ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। তো এই দিক দিয়ে আমরা প্রথম যেটা আজকে আলোচনা করব সেটা হলো বডি অর্গানাইজেশন। বডি অর্গানাইজেশন এর বাংলা হলো দেহ সংগঠন। এই যে সংগঠন, এটা তোমরা বোঝো কি না? তোমরা কিন্তু নানাবিধ সংগঠনের সাথে পরিচিত, তাই না? আমাদের দেশে অনেক ধরনের পলিটিক্যাল সংগঠন আছে, আবার সামাজিক সংগঠন আছে। এই সকল সংগঠন আসলে কি তোমরা জানো যে সংগঠন হলো অনেকগুলো কাজ করে, হয়তো তাদের কাজের লক্ষ্য উদ্দেশ্য একই, কিন্তু নানান স্ট্র্যাটিফিকেশন আছে। যেমন আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো, তাদের কেন্দ্রীয় কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, জেলা কমিটি আছে, এইভাবে একেবারে গ্রাম পর্যন্ত তাদের কমিটি আছে। এই যে অর্গানাইজেশনের নানান যে স্ট্র্যাটিফিকেশন, এটা কেন তারা করছে? যে তাদের কাজের সুবিধার্থে করছে, তাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একেবারে এ টু জেড নানান ধরনের বড় এবং ছোট এই অর্গানাইজেশন তারা সেট করে রাখছে। তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের বডিতেও কিন্তু অসংখ্য ইউনিট আছে। ইউনিট বলতে আমরা একক বোঝাবো, এবং সেগুলো তোমরা বোঝো যে অবশ্যই সেল। তো সেল যদি একক হয় তাহলে আসলে কিন্তু আমরা জানি যে আমাদের বডির যে স্ট্রাকচারাল আর ফাংশনাল যে ইউনিট, সেটা হলো সেল। তো সেলের ভিতরে সমুদায় কাজবাজ হয়। আর সেলগুলো যদি প্রাণী সরল হয় একেবারে, তাহলে তার বডিতে শুধু সেলেই থাকে। যদি তারা একটু ডেভেলপ হয় তাহলে সেলগুলো অর্গানাইজ হয়। এখানে আমরা বলবো যে সংগঠিত হয়। ওই কি ফর্ম করে? সেটা টিস্যু ফর্ম করে, তাই না? টিস্যুগুলো আবার অর্গানাইজ হয়ে একাধিক ধরনের টিস্যু কি ফর্ম করতে পারে? আমরা সেটাকে বলি অর্গান ফর্ম করে বা অঙ্গ তৈরি করে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্গ আবার অনেকগুলো মিলে যদি একটা সুনির্দিষ্ট বড় ধরনের বায়োলজিক্যাল ফাংশন ক্যারি আউট করে, তখন সেটাকে বলি আমরা সিস্টেম, ঠিক আছে? অর্গান সিস্টেম বা সিস্টেম বলি, অর্থাৎ তন্ত্র বলি, তাই না? তো এই যে বডি অর্গানাইজেশন, অর্থাৎ বডির একেবারে রুট লেভেলে কোষ আছে, কোষগুলো মিলে কি হয়? যে কোষগুলো মিলে গলা তৈরি করে, গলাগুলো মিলে অঙ্গ তৈরি করে, অঙ্গগুলো মিলে কি তৈরি করে? তোমার তন্ত্র তৈরি করে। এই ধরনের অনেকগুলো তন্ত্র মিলে কি হয়? যে আমাদের বডি তৈরি হয়। যেমন পলিটিক্যাল অর্গানাইজেশন কথা কি বললাম, যে তাদের সাপোজ গ্রাম ইউনিট, গ্রামগুলো মিলে ইউনিট তৈরি করে, ইউনিয়নগুলো মিলে থানা, থানাগুলো মিলে তাদের জেলা, তারপরে জেলাগুলো মিলে বিভাগীয় শাখা, বিভাগীয় শাখাগুলো কেন্দ্রীয় শাখা। এইভাবে তারা তাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ধরনের স্ট্র্যাটিফিকেশন তারা করে রেখেছে। তা আমাদের বডিতেও এই ধরনের স্তর, কাজের ভিত্তিতে, গঠনের ভিত্তিতে এই ধরনের স্তর আমরা লক্ষ্য করি। আর এই স্তরগুলো কিন্তু অবশ্যই কিসের উপরে হয়েছে? যে প্রাণী কতটা উন্নত, ঠিক আছে, বিবর্তনিক ধারাবাহিকতায় তাদের দেহ কতটা সুগঠিত, সে তার ভিত্তিতে কিন্তু এই ধরনের স্ট্র্যাটিফিকেশনটা আমরা লক্ষ্য করি। তো সেলিমিনেশনের ক্ষেত্রে ঠিক আমরা দেখি যে কোনো প্রাণী তারা একেবারে শুধু সেলুলার গ্রেডের। তার মানে কি? আমরা বডি অর্গানাইজেশনে কি বললাম? যে সেলুলার গ্রেড, সেটাকে আমরা কি বলবো? যে কোষীয় মাত্রা, সেলুলার গ্রেড, বা কোষীয় মাত্রা প্রাণী, কোষীয় মাত্রা। তাহলে বডি অর্গানাইজেশনে এই গ্রেডের প্রাণীদের আসলে কি থাকবে? সেল ছাড়া আর কিছু নেই বডিতে, ঠিক আছে? সেলগুলো কখনোই সুগঠিত হয়ে টিস্যু ফর্ম করতে পারেনি। তো এটা এক ধরনের অনুন্নত বৈশিষ্ট্য। আমরা কাদের ক্ষেত্রে সেটা লক্ষ্য করি? এটা কিন্তু লক্ষ্য করি আমরা পরিফেরা পর্বতপ্রাণীদের ক্ষেত্রে। পরিফেরা সব সদস্য কিন্তু এরকম স্তূপীকৃত কোষগুলো একটার পর একটা স্তূপীকৃত হয়ে একটা বডি হয়তো তাদের তৈরি করেছে, কিন্তু সেই কোষগুলো মিলে কোনো ধরনের এই ধরনের একটা স্পঞ্জের বডি কিন্তু ঠিকই অনেকগুলো কোষ সেখানে আছে, কিন্তু কোষগুলো সবই যার সেই মতো আছে, এবং তারা একটা অপরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে
তারা কিন্তু সুগঠিত কোনো টিস্যু ফর্ম সেখানে করতে পারেনি। তো এই সকল প্রাণীগুলোকে আমরা বলি সেলুলার গ্রেডেড অ্যানিমাল। ঠিক আছে, সেলুলার গ্রেডেড অ্যানিমাল, পরিফেরা তার উদাহরণ। ঠিক সেকেন্ডটা দেখি আমরা, সেটাকে বলি আমরা টিস্যু, সেল টিস্যু গ্রেড। আমরা বলতে পারি সেল টিস্যু গ্রেড, সেল টিস্যু গ্রেড। এর অর্থ হলো এটা কোষ কলা মাত্রা, কোষ কলা মাত্রা প্রাণী। তো এই ক্ষেত্রে দেখো যে এই সেকেন্ড গ্রেডের যে অ্যানিমালগুলো, তাদের দেহে কি হয়েছে যে কোষগুলো একটু ডেভেলপ হয়েছে, তারা অর্গানাইজ হয়েছে। কোষগুলো অর্গানাইজ হয়ে কি তৈরি করেছে, যে সরল এক ধরনের টিস্যু গঠন করেছে। যদিও সেই টিস্যুটা খুব ডেভেলপ না, কিন্তু টিস্যু গঠন তারা করেছে, বা প্রাথমিকভাবে তারা টিস্যু তৈরি করেছে বা কলা তৈরি করেছে। এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলিকে বলি আমরা সেল টিস্যু গ্রেডেড অ্যানিমাল। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হলো লিগারিয়া বা সিলেন্টারেটা। সিলেন্টারেটা, তো সিলেন্টারেটা পর্বের প্রাণীগুলো তোমরা জানো যে হাইড্রা, জেলিফিশ, তাই না? এই প্রাণীগুলো কিন্তু তাদের দেহের বাইরে একটা স্তর আছে, সেটাকে আমরা এক্টোডার্ম বলি, আর ভিতরের দিকে একটা স্তর আছে, এন্ডোডার্ম বলি। ঠিক আছে, এই যে স্তর তৈরি করলো কোষগুলো বড় জোর, এর বেশি আর তাদের ডেভেলপ হয়নি। তো এই জন্য এই প্রাণীগুলোকে আমরা বলছি যে কোষ কলা মাত্রার প্রাণী। আর একটা সংগঠন আছে, সেটাকে আগে একটু ডেভেলপ, সেইটাকে বলি আমরা টিস্যু অর্গান গ্রেড। তার অর্থ হলো যে কলা অঙ্গ মাত্রা। কলা অঙ্গ মাত্রার প্রাণী কারা? যাদের দেহে ওই টিস্যুটা তো ডেভেলপ হয়েছেই, আর সেকেন্ডটা কি ছিল? সেল টিস্যু। সেক্ষেত্রে কিন্তু টিস্যু ছিল, টিস্যু হয়েছে, কিন্তু টিস্যু ডেভেলপ হয়নি। বাট এই ক্ষেত্রে টিস্যু ডেভেলপ হয়েছে এবং টিস্যুগুলো সরল মাত্রার অঙ্গও তৈরি করেছে। ঠিক আছে, এই জন্য এই প্রাণীগুলোকে আমরা বলি যে টিস্যু অর্গান গ্রেডেড অ্যানিমাল। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হলো প্লাটিহেলমিনথেস। স্যার একটা প্রশ্ন করব স্যার, আমাদের প্রশ্নের জন্য আমি শেষে সময় দেবো। ঠিক আছে, কলা অঙ্গ মাত্রার প্রাণীটা হলো প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস তোমরা জানো যে চ্যাপ্টা কৃমি। এই চ্যাপ্টা কৃমিগুলো কিন্তু খুব সরল, তাদের দেহে টিস্যু ডেভেলপ হয়েছে, কিছু অঙ্গ ডেভেলপ হয়েছে। সেটা কেমন? তাদের প্রোবোসিস বা মুখ্য অঙ্গ তৈরি হয়েছে অ্যাডহেসিভ, দেহের সাথে লেগে থাকার জন্য তাদের জনন অঙ্গগুলো একটু বিকশিত হয়েছে, আর সাধারণত অন্য কোনো ডেভেলপ অর্গান নেই। এই জন্য এদেরকে আমরা কি বলছি? টিস্যু অর্গান গ্রেডেড অ্যানিমাল। আমরা তিনটা পর্ব শেষ করলাম, পরিফেরা, সিলেন্টারেটা, প্লাটিহেলমিনথেস। আমাদের চতুর্থ যে গ্রেড, সেটাকে আমরা বলি অর্গান সিস্টেম গ্রেড। অর্গান সিস্টেম গ্রেড, অর্থাৎ এর বাংলা করলে কি হয়? অঙ্গ তন্ত্র মাত্রা প্রাণী। তো অঙ্গতন্ত্র অর্থাৎ এখানে অঙ্গ তো ডেভেলপ হয়েছে এবং অঙ্গগুলো মিলে একাধিক অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি করছে? তাদের ক্ষেত্রে তন্ত্র তৈরি করছে। যেমন আমাদের শ্বসন তন্ত্র অনেক অঙ্গ দিয়ে তৈরি। যেমন আমরা বলি যে নস্ট্রিল, ন্যাসাল প্যাসেজ, তারপরে কোয়ানি, তারপরে ল্যারিংস, ফ্যারিংস, ঠিক আছে, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিউলাস, এসবগুলো অর্গান। এই সবগুলো অর্গান মিলে আমাদের রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, এইভাবে অঙ্গগুলো মিলে সুগঠিত তন্ত্র যদি তৈরি করি কোনো ডেভেলপ অ্যানিমালের ক্ষেত্রে, সেটা আমরা বলবো, সেই প্রাণীদেরকে কি বলবো? অর্গান সিস্টেম গ্রেড বা অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। পরবর্তী যে আমাদের 6টা পর্বে, পরবর্তী 6টা পর্ব, ঠিক আছে, কোন পর্ব থেকে? প্লাটিহেলমিনথেসের পরে কি? নেমাটোডা, তারপরে কি? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা। এই সব পর্বের প্রাণীগুলোই কি তোমার অর্গান সিস্টেম গ্রেডেড অ্যানিমাল। তো আমার মনে হয় যে আমরা এই দেহের সংগঠন, কোনো প্রাণীর বডি অর্গানাইজেশন বা দেহ সংগঠনটা বুঝছি। যদি কিনা তারা সিম্পলি কোষ, তার কোষের বেশি ডেভেলপ হয়নি, বহুকোষী হতে পারে, তো সেই ক্ষেত্রে তারা পরিফেরা, যেমন তাদের উদাহরণ, এদেরকে বলবো কোষীয় মাত্রার প্রাণী। আর
কোষগুলো যদি কলা সরল কলা তৈরি করে তাহলে সেই ধরনের প্রাণীগুলিকে বলবো আমরা কোষ কলা মাত্রার প্রাণী, যেমন সিলিন্ডার এটা। আর যদি কিনা ওই কলাগুলো অঙ্গ তৈরি করে, সরল অঙ্গ তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রাণীগুলিকে বলবো আমরা কলা অঙ্গ মাত্রার প্রাণী, যেমন প্লাটিহেলমিনথেস। আর অঙ্গগুলো যদি তন্ত্রই তৈরি করে তাহলে সেটা আরো ওয়েল ডেভেলপ আমরা বলি, যেমন আমরা মানুষ, এবং শুধু মানুষ না, এটা আমাদের এই নেমাটোডা বা নেমাথেলমিনথেসের পরের থেকে কর্ডাটা পর্যন্ত সব প্রাণী এই উন্নত বৈশিষ্ট্য সম্পন্নতা অর্গান সিস্টেম গ্রেডের প্রাণী। ঠিক আছে, তো আমরা একটা বেসিস ক্লাসিফিকেশনের একটা ভিত্তি, যেটা অভ্যন্তরীণ ভিত্তি আমরা বলছি, সেটা আলোচনা করলাম, সেটা হলো বডি অর্গানাইজেশন। আমরা এখন যেটা পড়বো সেটা হলো জার্ম লেয়ার। তো জার্ম লেয়ারের বাংলা কি? জার্ম লেয়ারের বাংলা হলো ভ্রূণ স্তর। ভ্রূণীয় স্তর বা ভ্রূণ স্তর এটা আবার কি? এটা আসলে আমরা 9-এও একটু জানি। আমরা যে ভ্রূণীয় স্তর হলো ভ্রূণ গঠনকালীন সময়ে একেবারে শুরুতে আমাদের বা অন্যান্য প্রাণীদের দেহের কোষগুলো যে কয়টা স্তরে সজ্জিত হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখি যে আমরা এটা কোনো স্তরে সজ্জিত হয় না, কোনো কোনো ক্ষেত্রে দেখি এটা 2টা স্তরে সজ্জিত হয়, আর কোনো কোনো ক্ষেত্রে দেখি এটা 3টা স্তরে সজ্জিত হয়। এই জন্য এর ভিত্তিতে প্রাণীগুলিকে আমরা দ্বিস্তরী বা ত্রিস্তরী প্রাণী বলি। যেমন তোমরা একটু বুঝতে হবে, খেয়াল করো যে আমাদের এই যে কোষ, এটাকে যদি বলি আমরা জাইগোট, সাধারণত এটা কিন্তু যৌন জনন সক্ষম প্রাণীদের ছাড়া এই ধরনের ভ্রূণের স্তর হয় না। তো যৌন জনন যখন হয় তখন কি হয় যে 2টা গ্যামেট, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, অর্থাৎ একটা শুক্রাণু একটা ডিম্বাণু, যেটা আমরা জানি, সেটা মিলিত কি তৈরি করে? এই ধরনের জাইগোট তৈরি করে, তাই না? জাইগোটটা একটা টয় সেল। এইটা পরবর্তীতে বিভাজনগুলো হবে, যে একটা কোষ থেকে 2টা কোষ হলো, এইভাবে যত বিভাজন হবে, তারপর 4টা কোষ হলো। এই বিভাজনগুলোকে আমরা কি বলি? ক্লিভেজ বলি। এই জাইগোটের মাইটোসিসগুলিকে আমরা ক্লিভেজ বলি। একটা সময় কি হয় যে কোষের একটা পুঞ্জ তৈরি হয়, সলিড একটা বল তৈরি করে। এই বলকে বলি আমরা মরুলা। এই বলকে কি বলে? মরুলা। মরুলার পরে যে দশাটা, সেই দশাটাকে বলি আমরা, এটার নাম কি? মরুলা। মরুলা। মরুলার পরের দশাটা ব্লাস্টুলা। ব্লাস্টুলার মরুলার পার্থক্য দেখো যে এই দশাতে তোমার কোষগুলো আর এই ধরনের সলিড অবস্থায় থাকে না। তারা কি তৈরি করে? কোষগুলো একটা স্তরে সজ্জিত হয়, পরিধির দিকে যেয়ে, পরিধির দিকে যেয়ে একটা স্তরে সজ্জিত হয়। তো পরিধির দিকে যে একটা স্তরে সজ্জিত হলে মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়। সেই ফাঁকা জায়গাকে বলি আমরা ব্লাস্টোসিল। আর এই কোষ সবগুলোকে আমরা ব্লাস্টোমেয়ার বলি। ব্লাস্টোমেয়ার বলি। আর এই ধরনের যে ফাঁকা জায়গা যুক্ত অবস্থা, সেটাকে আমরা কি বলি? ব্লাস্টুলা বলি। একে কি বলবো? ব্লাস্টুলা। তো ব্লাস্টুলা দশায় কি হলো যে ফাঁপা এবং চারিদিকে পরিধির দিকে একটা স্তর বিশিষ্ট গঠন তৈরি হয়। তো তারপরের দশা যেটা, সেই দশাটা দেখো আমরা বলি যে গ্যাস্টুলা। এই গ্যাস্টুলার ক্ষেত্রে ওই যে একটা স্তর কোষে, সেটা ভিতরের দিকে এইভাবে ঢুকতে থাকে এবং এটা দ্বিস্তর বিশিষ্ট একটা অবস্থানে চলে আসে। দেখো কত সহজে এটা কিন্তু দ্বিস্তর হয়ে গেল। অর্থাৎ একটা জায়গায় ইনফোল্ড হতে থাকে, সেই ইনফোল্ডটা ভিতরে অন্তর্ভাসটা ভিতরে ঢুকতে থাকে। এইটা হলে কি হয়? দ্বিস্তর একটা কোষ, 2 স্তর বিশিষ্ট একটা অবস্থা তৈরি হয় ভ্রূণের। এই অবস্থাকে বলি আমরা গ্যাস্ট্রুলা। এই দশার নাম কি? এই দশার নাম হলো গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা। তো গ্যাস্ট্রুলা দশায় দেখো যে কোন প্রাণীতে 2টা স্তর সজ্জিত, 2টা স্তর। যেমন এইটা আমরা বলি যে আমাদের যে পর্ব, সেকেন্ড ফাইলাম নিডারিয়া বা সিলিন্ড্রেটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই দশাটা সৃষ্টি হয়, 2টা স্তর। কিন্তু এর পরের পর্বগুলোর ক্ষেত্রে কিন্তু এটা 2টা স্তর সজ্জিত হয় না। সাপোজ এই যে 2টা স্তর, এই যে 2টা স্তর, এখানে কোষের এই যে সারি,
তাহলে একটা ভিতরেরটা এন্ডোডার্ম, বাইরেরটা এক্টোডার্ম, এর মাঝ থেকে আরেকটা স্তর সজ্জিত হয়, কোষীয় স্তর। এই কোষীয় স্তরকে বলি আমরা মেসোডার্ম। ঠিক আছে, তাহলে একটা হলো বাইরেরটা হলো এক্টোডার্ম, মাঝেরটা মেসোডার্ম, আর একদম ভিতরেরটা হলো এন্ডোডার্ম। তো এই যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটা ডার্ম অর্থাৎ স্তর লেয়ার সৃষ্টি করলো যে দশায়, সেই দশাটার নাম হলো গ্যাস্ট্রুলা। আর যাদের ক্ষেত্রে এই ধরনের তিনটা স্তর সৃষ্টি হয় কোনগুলো, সেই প্রাণীগুলোকে বলি আমরা ত্রিস্তরী প্রাণী। অর্থাৎ ওই যে নিডারিয়া বা সিলেটের পরের সব প্রাণীগুলোর ক্ষেত্রে তিনটা স্তর তৈরি, আমরাও তিন স্তর বিশিষ্ট প্রাণী। এবং ওই কোষীয় স্তরগুলো থেকে পরবর্তীতে নানান অঙ্গের বিকাশ ঘটে, সেগুলিকে বলি আমরা অর্গানোজেনেসিস। সেটা আমাদের আলোচ্য বিষয় না। তাহলে কোনো কোনো ক্ষেত্রে দুইটা স্তর তৈরি হয়, কোনো কোনো ক্ষেত্রে তিনটা স্তর তৈরি হয়। যাদের ক্ষেত্রে ভ্রূণের এই কোষগুলো দুইটা স্তর তৈরি করে তাদেরকে বলি আমরা দ্বিস্তরী প্রাণী, আর যাদের ক্ষেত্রে তিনটা স্তর তৈরি করে তাদেরকে আমরা কি বলি, ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, এই যে দ্বিস্তরী আর ত্রিস্তরী প্রাণী, এটার পার্থক্য কি? এটার পার্থক্য তোমাদের জানার দরকার, আমাদের সিলেবাসে আছে। তো পার্থক্য হলো যে খুব সহজ করে বুঝলা যে ভ্রূণীয় দশায় দ্বিস্তরী প্রাণীদের একটা হলো ডিপ্লোগ্লাস্টিক, তাই না, দ্বিস্তরী, আমরা বাংলা লিখি দ্বিস্তরী প্রাণী। তো একটা আর একটা হলো ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী। খেয়াল করো দেখি। আর দ্বিস্তরী প্রাণী পার্থক্যগুলো কি কি? পার্থক্য হলো যে স্তর কয়টা এদের? এদের স্তর কিন্তু দুইটা। দেহে ভ্রূণীয় অবস্থায় দুইটা স্তর সৃষ্টি করে এবং পরবর্তীতে দেহে ধরে দুটো স্তরে লক্ষ্য করা যায়, এক্টোডার্ম আর এন্ডোডার্ম। সেটা যেমন এইগুলো কোষীয় স্তর। ঠিক আছে, এটা একটা কোষীয় স্তর। তো কোষীয় স্তর দুইটা, একটা এক্টোডার্ম আর এটা হলো এন্ডোডার্ম। এই এক্টোডার্ম এন্ডোডার্ম দুইটা ডার্ম আছে তাদের দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে। খেয়াল করো, তো দ্বিস্তরী প্রাণীতে দুইটা ডার্ম আছে, আর এই মাঝখানে কিন্তু কোনো কোষীয় স্তর নেই, এখানে কোষ সৃষ্টি হয়নি। এই অংশটাকে বলি আমরা মেসোগিলিয়া। কি বলি? মেসোগিলিয়া। কিন্তু ত্রিস্তরী প্রাণী যদি হয় তাদের ক্ষেত্রে দেখো, এই একটা কোষীয় স্তর, এই একটা কোষীয় স্তর, এই কোষীয় স্তরটাতে এন্ডোডার্ম আমরা দেখলাম, এই কোষীয় স্তরটা এন্ডোডার্ম, আর মাঝখানে যেটা সেটাও কোষীয় স্তর। খেয়াল করো, এটাও সেখানে কোষীয় স্তর। এই কোষীয় স্তরটাকে আমরা বলি মেসোডার্ম। এই মেসোডার্ম কিন্তু এখানে নেই, মেসোডার্মের পরিবর্তে কোষবিহীন অকোষীয় মেসোগিলিয়া আছে। তাহলে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে মেসোগিলিয়া থাকে, ত্রিস্তরী প্রাণীতে মেসোগিলিয়া থাকে না। ত্রিস্তরী প্রাণীতে মেসোডার্ম থাকে আর দ্বিস্তরী প্রাণীতে এই মেসোডার্ম থাকে না। ঠিক আছে, এই হলো মৌলিক পার্থক্য। এছাড়াও আরো পার্থক্য আছে যে এদের পরবর্তীতে নিউমাটোসিস তৈরি হয়, এদের ক্ষেত্রে নিউমাটোসিস তৈরি হয় না। এদের ক্ষেত্রে দুইটা দশা থাকে জীবন চক্রে, একটা হলো পলিপ দশা আর একটা হলো মেডুসা দশা। পলিপটা ভাসমান আর মেডুসাটা স্থির একটা দশা। আর এদের ক্ষেত্রে এরকম পলিপ মেডুসা আমরা লক্ষ্য করি না। যাও এই দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণীদের যে পার্থক্য সেটা তোমরা শিখো। তো ভ্রূণীয় স্তর বা জার্ম লেয়ার, এটা গেল আমাদের 3 নম্বর ইন্টারনাল বেসিস অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমরা 3 নম্বরটা পড়ি, সেটা হলো সিলোম। সিলোম বা দেহ গহ্বর, আমরা বাংলায় কি বলি? দেহ গহ্বর। ঠিক আছে, দেহ গহ্বর। তো দেহ গহ্বর কাকে বলে সেটা আগে বুঝে নাও যে আমরা যে উন্নত প্রাণী, খেয়াল করো, এটা কিন্তু ত্রিস্তরী প্রাণী থাকবে। আমরা যেটা আগে ভ্রূণ স্তর পড়লাম, এটা মনে রাখতে হবে যে এইটা কিন্তু কখনোই সিলোম দ্বিস্তরী প্রাণীতে থাকবে না, কারণ এটা মেজোডার্ম থেকে উদ্ভূত হয়। মেজোডার্ম থেকে উদ্ভূত হয়, যেহেতু মেজোডার্ম নেই কাদের? দ্বিস্তরী প্রাণী, তাহলে সিলোম থাকবে না। খেয়াল করো, তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের দেহে
আমাদের উন্নত প্রাণীর ক্ষেত্রে দেখো যে আমাদের বডিতে যে আমরা এই ধরনের একটা ট্রান্সভার্স সেকশন নেই, তাহলে এটা কিন্তু বডি ওয়াল। এই লেয়ারটা কি হলো? বডি ওয়াল। যেমন আমার যদি আবার এখান থেকে ভুড়ি কেটে দাও তোমরা, তাহলে কি হবে? কি খাবার দাবার যা খেয়েছে সকালে সব কি বেরিয়ে যাবে? আদৌ কিন্তু বের হবে না। ওইখানে যে বিষয়গুলো আছে সেটা হয়তো ওপেন হবে, তাই না? সেটা কি আছে? উপরের দিকে লাংসাট আছে, নিচের দিকে কিডনি আছে, একটা বড় ক্যাভিটি বা গহ্বর আছে, বড় ক্যাভিটি বা গহ্বর আছে। ওই গহ্বরটা কিন্তু এটা হলো সেই গহ্বর, সেটা হলো সিলোম। আর যদি কিনা কোষ্ঠিক নালী, এইটা এই যে গার্ড বলি কোষ্ঠিক নালী, এটা যদি কেটে দাও তাহলে খাদ্য কিন্তু বেরিয়ে আসবে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটা হলো তোমার এন্ট্রন বলি বা আন্তরিক গহ্বর, এন্ট্রন। খেয়াল করো। তাহলে এই যে কোষ্ঠিক নালী এবং দেহ গহ্বরের মধ্যে যে ফাঁকা জায়গা, কোষ্ঠিক নালী এবং দেহ গহ্বর, সেটা আমাদের ক্ষেত্রে হোক, একটা কেশর ক্ষেত্রেও তোমরা দেখবে যে কেশর যদি কেটে দেখো ভিতরে আরেকটা টিউব আছে, বাইরে একটা টিউব আছে, এরকম টিউব ইনে টিউব, টিউবের মধ্যে আরেকটা টিউব। তাহলে এই টিউবটা তার কোষ্ঠিক নালী আর এই টিউবটা তার বডি ওয়াল, মাঝখানে যে ফাঁকা জায়গা সেটা হলো সিলোম। এই সিলোম এর উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে আমরা প্রাণীদেরকে ভাগ করি নানান ভাবে, ঠিক আছে? যদি কিনা এরকম একটা সুনির্দিষ্ট সিলোম থাকে কোনো প্রাণীতে, এই সুনির্দিষ্ট বলতে এটা এই মাঝখানে কি আছে বলতো? মাঝখানে কিন্তু তোমার মেসোডার্ম আছে। তো এই মেসোডার্মার একটা লেয়ার তৈরি হবে, একটা ফাঁকা জায়গা তো তৈরি হবে, এবং বাইরের দিকে এই ফাঁকা জায়গার একটা কোষীয় স্তর থাকবে। এই কোষীয় স্তরকে বলি আমরা পেরিটোনিয়াম মেমব্রেন, পেরিটোনিয়াম মেমব্রেন। তো পেরিটোনিয়াম মেমব্রেন তৈরি হবে, পেরিটোনিয়াম লেয়ার তৈরি হবে এই ফাঁকা জায়গায় বাইরের দিকে, দেহ প্রাচীরের দিকে, ঠিক আছে? আর কোষ্ঠিক নালীর দিকে ঠিক মেসোডার্মাল আরেকটা লেয়ার তৈরি হবে, ঠিক আছে? এই লেয়ারটাকে বলি আমরা পেরিভিসারেল। পেরিভিসারেল মেমব্রেন। তাহলে দেখো যে সত্যিকার অর্থে সিলোম যদি হয় তাহলে কি হবে? যে ওই সিলোমের মেসোডার্মাল একটা ক্যাভিটি তৈরি হবে, দেহ গহ্বর সৃষ্টি হবে, আর সেই দেহ গহ্বরের বাইরের দিকের অংশ একটা লেয়ার কোষীয় স্তর দ্বারা সজ্জিত হবে, সেই স্তরটা হলো পেরিটোনিয়াম। আর যেটা অন্ত্র বা আমাদের কোষ্ঠিক নালী, এলিমেন্টারি ক্যানাল, তার দিকে আরেকটা তোমার এ ধরনের লেয়ার, কোষীয় লেয়ার তৈরি হবে, মেসোডার্মাল কোষীয় লেয়ার, সেটাকে বলবো পেরিভিসারেল। এই ধরনের অবস্থাকে বলবো আমরা এটা হলো প্রকৃত সিলোম, এটাকে বলবো আমরা প্রকৃত সিলোম। তাহলে এই প্রকৃত সিলোম যদি থাকে তাহলে সেইগুলোকে আমরা কি বলবো? সিলোমেট অ্যানিমাল। সিলোমেট, আবার বলছি সিলোমেট অ্যানিমাল, অর্থাৎ প্রকৃত সিলোম যুক্ত প্রাণী। এটা আমাদের অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, ইউক্যারিওটা, কোডাটা, আমরা সবই হলো প্রকৃত সিলোমধারী প্রাণী। কিন্তু যদি এই ধরনের সিলোমের বালাই না থাকে, একদম নেই, তাহলে কোনটা? যেমন আমরা দেখলাম একটু নিডানিয়া, তাদের সিলোম তৈরির প্রশ্নই আসে, তাদের মেসোডার্ম নেই, তাদেরকে কি বলবো আমরা? অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, ঠিক আছে? তো এই প্লাটিহেলমিনথেস এই ধরনের অ্যাসিলোমেট প্রাণী, এখানে কোনো সিলোম তৈরি হয় না। তো নেমাথেলমিনথেসের ক্ষেত্রে দেখো যে সিলোম আছে, এই ধরনের দেহ গহ্বর আছে, কিন্তু দেহ গহ্বরের এই ভিতরের দিকের যে স্তর পেরিভিসারেল এবং বাইরের দিকে যে স্তর পেরিটোনিয়াম, এটা মেসোডার্মের দুইটা বাউন্ডারি, একটা হলো বাইরের দিকে দেহ প্রাচীরের সাথে পেরিটোনিয়াম মেমব্রেন, আর এই ভিতরের দিকে পেরিভিসারেল মেমব্রেন। এই দুইটা মেমব্রেন, মেসোডার্মাল মেমব্রেন সেখানে সৃষ্টি করিনি, শুধু এরকম ওপেন গহ্বর আছে। সেটাকে কি বলবো আমরা? সেইটাকে বলবো কিন্তু অপ্রকৃত সিলোম বা সিউডো সিলোম। এই ধরনের সিউডো সিলোম কাদের থেকে? নেমাটোডা পর্বের প্রাণীদের থাকে। তাহলে সিলোমের ক্ষেত্রে আমরা কি কি পেলাম? নাম্বার 1 অ্যাসিলোমেট, নাম্বার 2 সিউডো সিলোমেট, সিউডো অপ্রকৃত সিউডো সিলোমেট, আর নাম্বার 3 কি হলো? সিলোমেট,
বুঝতে পারছো নিশ্চয় যে অ্যাসিলোমেট যাদের সিলম তৈরি হবে না, আর যাদের একদম সিলম তৈরি হবে না, মেজোডার্ম থাকবে না, যেমন মিডারিয়া। আর যদি সিলম অর্থাৎ অপটিক্যাল সিলম হলে কি হবে, যে সেখানে তোমার মেজোডার্মাল গহ্বর আছে, বাট মেজোডার্মাল গহ্বরের দুই পাশে দুটো বাউন্ডারি লেয়ার নেই। বাইরের বাউন্ডারি লেয়ারকে আমরা কি বলে, পেরিটোনিয়াম মেমব্রেন, ভিতরের বাউন্ডারি লেয়ারকে কি বলে, পেরিভিসারাল মেমব্রেন। এটা নেই, যদি না থাকে সেটা অপ্রকৃত সিলম, এটাকে বলবো সিউডো সিলম, যেমন হেমাথেলিয়াস। আর হলো সিলোমেট যারা, অর্থাৎ প্রকৃত সিলোমধারী, এই প্রাণীগুলোকে আমরা বলি যে এদের প্রকৃত সিলোম আছে, অর্থাৎ সিলোম তো মেজোডার্মাল ক্যাভিটি সেটা তো আছে, এবং তার দুই পাশে দুটো বাউন্ডারি ওয়াল বা বাউন্ডারি লেয়ার আছে। তো এটা প্রকৃত সিলোম। এটা কাদের আছে, উন্নত সকল প্রাণী তাদের। হেমাথেলিয়াসের পরের সকল পর্ব হলো সিলোমেট। তাহলে তোমরা সিলোম যে জিনিস সেটা বুঝছো, এবং সিলোমের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস আমরা করি সেটা অবশ্যই। এটা গেল আমাদের 3 নাম্বার, ইন্টারনাল বেসিস অফ ক্লাসিফিকেশন। 4 নাম্বারটা আমরা দেখি। 4 নাম্বারটা হলো, এটা ক্লিভেজ বলা হয়, খেয়াল করো, ক্লিভেজ। ক্লিভেজ, ক্লিভেজ মানে কি, বাংলা এই শব্দটাকে আমরা করেছি একদম সম্ভেদ। আসলে ক্লিভেজ কি, ক্লিভেজ হলো যে এই যে জাইগোট, এই জাইগোট একটা যদি একবার মাইটোসিস হয় তাহলে কয়টা কোষ তৈরি করে, 2টা। যদি 2বার হয় তাহলে কয়টা হয়, 4টা। এইভাবে একটা ট্রিলিয়ন কোষ আমাদের বডিতে একসময় তৈরি হয়ে যায়, তাই না? তো এই যে জাইগোট থেকে শুরু করে কোষ বিভাজন মাইটোসিস, এই মাইটোসিসগুলোকে আমরা কি বলে, ক্লিভেজ বলি, ঠিক আছে? তো ক্লিভেজের ভিত্তিতে আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস করি, ঠিক আছে? ক্লিভেজ ভিত্তিতে জানিয়েছেন ক্লিভেজগুলো, অর্থাৎ এই বিভাজনগুলো জাইগোটের সেটা কিভাবে হয় তার ভিত্তিতে আমরা করি। যেমন কোনো কোনো জাইগোটের ক্ষেত্রে খেয়াল করো, কোনো জাইগোটে তোমার আসলে জাইগোটটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে জাইগোট কি। জাইগোট কিন্তু একটা নিষিক্ত ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণুতে ডিম্বাণু সেখানে কি থাকতে পারে, একটা কুসুম থাকতে পারে, একদিকে নিউক্লিয়াস থাকতে পারে একটা বড়। তো এই ধরনের যে জাইগোট সেটাকে বলি আমরা ম্যাক্রোলেসিটাল। ম্যাক্রো ডিম্বাণুকে বলি ম্যাক্রোলেসিটাল। ম্যাক্রোলেসিটাল এগের বৈশিষ্ট্য কি, এগ বা ডিম্বাণু, ঠিক আছে? তো এই এর বৈশিষ্ট্য মধ্যে অনেকটা জায়গা জুড়ে কি আছে, কুসুম আছে, কুসুম আছে। তো কুসুমটা যদি এই ধরনের বেশি পরিমাণে থাকে তাকে আমরা ম্যাক্রোলেসিটাল বলছি। আর যদি কুসুম না থাকে, কুসুম যদি না থাকে অথবা খুব কম আছে, সেটা সরলসিটালও আছে, এইগুলিকে বলি আমরা অ্যালেসিটাল। যদি একদম না থাকে অ্যালেসিটাল, অথবা যদি খুবই কম থাকে তাহলে সেটাকে বলি আমরা মাইক্রোলেসিটাল। তাহলে মাইক্রোলেসিটাল আর ম্যাক্রোলেসিটাল ডিম্বাণুর পার্থক্য কি, যেখানে কুসুম আছে অনেকটা জায়গা জুড়ে আর এখানে কুসুম নেই। তো এই দুইটা ডিম্বাণু যদি নিষিক্ত হয় তাদের বিভাজনটা কিন্তু এক ধরনের হবে না। তো এদের ক্ষেত্রে যেটা হয় যে এইটার ক্ষেত্রে, অর্থাৎ যেখানে অ্যালেসিটাল বা মাইক্রোলেসিটাল, সেটা কিন্তু এরকম ভাগ হবে, ইকুয়ালি দুইটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এবং পরবর্তীতে এটা বিভাজন হলে কি হবে, যে আনাড়ি বিভাজন হলে এরকম 4টা কোষ তৈরি হয়ে যাবে, কোনো ছোট বড় কোষ তৈরি হবে না। কিন্তু যদি এইরকম হয় যেখানে ম্যাক্রোলেস অনেক কুসুম আছে, এই ডিম্বাণুর ক্ষেত্রে যেদিকে নিউক্লিয়াস থাকে সেটাকে বলি আমরা অ্যানিমাল ফোর। অ্যানিমাল ফোর। আর যেদিকে ইয়ক বা কুসুম থাকে সেদিকে বলি আমরা ভেজিটাল। ভেজিটাল ফোর। খেয়াল করেন, তো অ্যানিমাল ফোরে নিউক্লিয়াস আছে, ভেজিটাল ফোরে কুসুম আছে। এর বিভাজনটা কিন্তু এরকম হবে না। এর বিভাজন কেমন হবে, যে এরকম যে কোষের যেদিকে নিউক্লিয়াস আছে সাধারণত সেই দিকে তার বিভাজন হবে, আর এদিকটা এরকম বিভাজন হবে না। এরপরের বিভাজনে কি হবে, দুটা কোষ ভেঙে এই ধরনের 4টা কোষ তৈরি হবে, ঠিক আছে? তো এই যে একটা দিকে হচ্ছে একটা দিকে হচ্ছে না, একটা কোষগুলো বড় হয়ে থাকতেছে, এই অবস্থাকে বলি আমরা তোমার নেরোব্লাস্টিক ক্লিভেজ। নেরোব্লাস্টিক ক্লিভেজ। নেরোব্লাস্টিক ক্লিভেজে কি থাকে, যে সকল জাইগোটে
বা ডিম্বাণুতে নিষিদ্ধের বিপরীতে কুসুমের পরিমাণ বেশি থাকে। এনিমাল কোলে শুধু নিউক্লিয়াস থাকে, অ্যানিমাল কোলের নিউক্লিয়াস বা কোষটা বিভাজিত হয়। ভেজিটাল কোষটা সাধারণত বড় আকারে বৃহৎ আকারে থেকে যায়, বিভাজন হয় না। এটা বলছি আমরা মেরোব্লাস্টিক ক্লিভেজ। আর এই ধরনের ক্লিভেজের ইকুয়ালি সমগ্র কোষকে প্রথমে 2টা পরে 4টা এইভাবে সমগ্র কোষকে বিভাজন হয়। এটাকে বলা হলো ব্লাস্টিক ক্লিভেজ। হলো ব্লাস্টিক ক্লিভেজ, ঠিক আছে, হলো ব্লাস্টিক ক্লিভেজ। তো খেয়াল করো যে এটা মানে হলো আংশিকভাবে শুধু এনিমাল কোলটা বিভাজন হয় প্রথম দিকে, আর পরে আর এখান থেকে ইকুয়ালি সবটা বিভাজন হয়। যদি ক্লিভেজটা জাইগোট বা ডিম্বাণু কুসুমের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে কয়েক প্রকার হলো, তাহলে মেরোব্লাস্টিক ক্লিভেজ আর হলো ব্লাস্টিক ক্লিভেজ। এছাড়াও দেখো যে বিভাজন তলের ভিত্তিতে এদেরকে আমরা নানান ভাগে ভাগ করতে পারি, যেমন রেডিয়াল ক্লিভেজ। রেডিয়াল ক্লিভেজ কেমন হবে খেয়াল করো যে একটা কোষ একটা জাইগোট সে কি করলো ভেঙে ইকুয়ালি সে 2টা হলো, তারপরে কি হবে আড়াআড়ি বিভাজন হবে, তার মানে 4টা কোষ তৈরি হবে। এই ধরনের বিভাজনগুলোকে আমরা বলবো রেডিয়াল ক্লিভেজ। যেক্ষেত্রে তোমার এরপরে এরকম তার কেন্দ্র বরাবর সব কোষ, তাহলে এখানে কিন্তু 8টা হয়ে গেল। এরপরে কি হবে সে 8টা কোষ তৈরি করবে। তো এই কেন্দ্র বরাবর অর্থাৎ তার ব্যাসার্ধ বরাবর যত বিভাজন হবে একটা গোলীয় তৈরি করবে, এটাকে বলি আমরা রেডিয়াল ক্লিভেজ। সেকেন্ডটা কি, এটা বাইল্যাটারাল ক্লিভেজ। সেটা কেমন হবে যে এই যে তোমার দ্বিতীয় ক্লিভেজের পরে যখন 4টা কোষ তৈরি করলো, এই কোষের পরে এই যে সমান 2টা অংশে বা বিভাজন হবে, অর্থাৎ এই কোষটা ভেঙে 2টা হলো, এই কোষটা ভেঙে 2টা হলো, ঠিক একইভাবে এই পাশের কোষটা ভেঙে এরকম কটা হবে 2টা হবে। এবং এই বিভাজনটা সবসময় 2 দিকে সমানভাবে মিররিং এর মতো ছড়িয়ে পড়বে দেহ গঠন করার জন্য। তো যেমন আমাদের কোয়াড্রেটের ক্ষেত্রে এরকমই হয়, যে কারণে আমরা দ্বিপার্শ্বীয় একটা প্রতিসমতে প্রাণীতে পরিণত হই। এটা তোমার রিডারিয়ার ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি আমরা লক্ষ্য করি এবং রেডিয়াল ক্লিভেজ লক্ষ্য করি। ল্যাটারাল ক্লিভেজটা তোমরা বুঝছো। আর একটা ক্লিভেজ হয় সেটাকে বলি আমরা স্পাইরাল ক্লিভেজ, একটু অন্য ধরনের। সেক্ষেত্রে দেখো যে ওই যে আমরা দেখছিলাম অ্যানিমাল কোলের কোষগুলো ছোট থাকে আর ভেজিটাল কোলের কোষগুলো বড় থাকে। কোন ক্লিভেজ এটা মেরোব্লাস্টিক ক্লিভেজ। মেরোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে এই যে ছোট কোষগুলো আর বড় কোষগুলো পর্যায়ক্রমে বিভাজনের সময় একটু স্তর পরিবর্তন করে। যেমন এই ক্ষেত্রে যদি হয় 4টা কোষ, তাহলে এটা সরে যাবে এবং এই কোষগুলো এদিকে উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ এই ধরনের এর একটা রোটেশন হবে। এরপরে এইখান থেকে এদিকে যাবে, অর্থাৎ কিন্তু সোজা হচ্ছে না, এটা চক্রাকার, আর এই কোণগুলো উপরের দিকে উঠে থাকবে। অর্থাৎ নিচের ভেজিটাল কোলের কোণগুলো উপরের দিকে উঠে আবার বিভাজন হবে, আর এরপরে এই কোলের কোণগুলো নিচের দিকে নামতে থাকবে। এই ধরনের একটা স্পাইরাল বিভাজন আমরা লক্ষ্য করি জাইগোটে, এটাকে বলা হয় স্পাইরাল ক্লিভেজ। ক্লিভেজ তোমরা বুঝছো যে প্রথমত মেরোব্লাস্টিক আর হলোব্লাস্টিক, সেটা কিসের ভিত্তিতে, কুসুমের উপস্থিতির ভিত্তিতে বা অনুপস্থিতির ভিত্তিতে। আর বিভাজন তলের ভিত্তিতে 3 প্রকার, রেডিয়াল, ল্যাটারাল আর স্পাইরাল। তো এইগুলো আমাদের ইন্টারনাল বেসিস 4টা। আরো 2টা বেসিস আছে আমি তোমাদের বলি, সেটা হলো এলিমেন্টারি ক্যানাল। একটা এলিমেন্টারি ক্যানাল তোমরা বোঝো, সেটা কি বলো তো? এলিমেন্টারি ক্যানাল হলো আমাদের পৌষ্টিক তন্ত্র। তো পৌষ্টিক তন্ত্র যদি আসলে কোনো প্রাণীতে না থাকে তাদেরকে বলা হয় প্যারাজোয়া। ঠিক আছে, কি বলা হয়? তাদেরকে বলা হয় প্যারাজোয়া। যেমন পরিফেরা কি কোনো পৌষ্টিক তন্ত্র আছে? নেই। আর যদি পৌষ্টিক তন্ত্র থাকে সেটাকে বলা হয় এন্ড্রোজোয়া। এন্ড্রন থেকে এন্ড্রোজোয়া। ঠিক আছে, তো এন্ড্রোজোয়াদের আবার 2টা ভাগ আছে কিন্তু তোমরা জানো, যে কমপ্লিট এন্ড্রন আর একটা হলো ইনকমপ্লিট এন্ড্রন। অর্থাৎ যদি কিনা ইনকমপ্লিট হয় তাহলে তার মুখ আর পায়ু আলাদা না, মুখও যা পায়ু তাই। এরকম প্রাণী আছে কিন্তু তোমরা জানো, বিডারিয়া, হাইড্রা, তাই না? ইনকমপ্লিট অর্থাৎ তার মুখ পায়ু দুটোই একই ছিদ্রে দিয়ে কাজ হয়। আর যদি কিনা আমাদের মতো কেশর মতো একটা মুখছিদ্র
আর অপর প্রান্তে আরেকটা ছিদ্র আছে, সেটা হলো বায়ু ছিদ্র। তাদেরকে কি বলবো আমরা? কমপ্লিট এন্ডোকর্ড। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝছো। আমরা বেসিস অফ ক্লাসিফিকেশন প্রায় শেষের পথে। আর একটা জিনিস আছে তোমাদের সংক্ষেপে বলি, লাস্ট 6 নম্বর, সেটা হলো নটোকর্ড। নটোকর্ড, তো তোমরা জানো এই নটোকর্ড হলো যে কর্ডেটা পর্বত প্রাণীদের বৈশিষ্ট্য, সেটা বুড়ো অবস্থা তো সারা জীবন থাকবেই। ঠিক আছে? ইউরোকর্ডের সিমোলোকেটের ক্ষেত্রে সারা জীবন থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীতে সেটা তোমার পরিবর্তিত হয়ে আমাদের মেরুদণ্ড বা শক্ত বোঝ তৈরি করে। তো এটা আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য নটোকর্ড, যেটা একটা স্থিতিস্থাপক দণ্ড আমাদের পিঠের দিকে বা কর্ডাকরণ প্রাণীদের পিঠের দিকে তোমার স্নায়ুতন্ত্রের নিচে এই ধরনের স্থিতিস্থাপক দণ্ড থাকে। যাদের থাকে তারা হলো কর্ডেট, আর না থাকলে হলো নন কর্ডেট। তো ঠিক আছে, তোমাদের এই যে ইন্টারনাল ব্যাসেজ আমরা আজকে কয়টা বললাম? তাহলে 6টা পড়লাম। আশা করি তোমরা বুঝছো। পরের দিন আমরা এর পরের বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।